10টা একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ভারতে স্থানীয়ভাবে তৈরি একটি কোভিড ভ্যাকসিন অনুমোদন দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের বিরোধী দল কংগ্রেস। জো বাইডেনের নির্বাচনী ফলাফল কংগ্রেসে আটকে দেওয়ার যে সিদ্ধান্ত কিছু রিপাবলিকান সেনেটর নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বাংলাদেশে আবারও পুলিশি নির্যাতনে বন্দী মৃত্যুর অভিযোগ, বরিশালে এক যুবকের মৃত্যু নিয়ে চরম ক্ষোভ। কোথায় নিয়ে গেছে সেটাও জানেনি, কারা কর্তৃপক্ষ যোগাযোগ করছে, কিন্তু পুলিশ আর ডিবি যারা নিয়ে গেছে তারা আর কত যোগাযোগ করেনি। মারধর অনেক পরিমাণ করছে, কারণ পায়খানার রাস্তা এবং প্রস্রাবের রাস্তা দিয়ে একদম অনবরত ব্লিডিং হচ্ছে, এটা তো মারধর ছাড়া হয়নি। ইতিহাসের সাক্ষী রয়েছে আজকের পরিক্রমায়। তবে অধিবেশনের শুরুতে সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সতর্ক করে দিয়েছে যে স্থানীয়ভাবে তৈরি একটি করোনা ভাইরাসের টিকা সরকার তাড়াহুড়ো করে অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা বিপজ্জনক হতে পারে। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন, কোভ্যাক্সিন নামের ওই টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা সংক্রান্ত উপাত্ত তৃতীয় পর্যায়ের ট্রায়ালের মাধ্যমে পুরোপুরি পর্যালোচনা করে দেখা তার মতে বাধ্যতামূলক হলেও তা করা হয়নি। এর আগে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ঘোষণা করে যে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা এ দুটি নিরাপদ এবং তা অবিলম্বে ব্যবহার করা যাবে। মিশরের একটি হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় কজন কোভিড রোগীর মৃত্যুর এক ঘটনার তদন্ত শুরু করেছেন সরকারি কৌঁসুলিরা। সারারকিয়া অঞ্চলের আল হোসাইনি হাসপাতালের এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ চরম ক্ষোভ প্রকাশ করছেন। ওদিকে মিশর চীনা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করা একটি করোনা ভাইরাস ভ্যাকসিন অনুমোদন করেছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে এ মাসেই আরও পরের দিকে এই টিকা দেয়া শুরু হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়েছেন যে ইংল্যান্ডের বহু অংশেই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আরও কঠোর বিধিনিষেধ বলবৎ করা হতে পারে। তিনি বলেন, পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে, তবে এর ফলে পঞ্চম স্তরের বিধিনিষেধ আরোপিত হতে পারে কিনা তা তিনি স্পষ্ট করেননি। বিবিসিকে তিনি বলেন যে সোমবার থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 5 লক্ষ টিকা দেওয়ার জন্য তৈরি রয়েছে এবং আগামী 3 মাসে কোটি কোটি লোককে টিকা দেওয়া হবে। ব্রিটিশ প্রিমিয়ারশিপ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি তাদের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে করোনা ভাইরাস বিধিনিষেধ ভাঙার এক অভিযোগ তদন্ত করছে। ব্রিটিশ ট্যাবলয়েড দি সান খবর দিয়েছে যে কোভিড সংক্রমণের কারণে এভারটনের সাথে একটি ম্যাচ স্থগিত হওয়ার 3 দিন পর সিটির ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি তাদের বাড়িতে এক পার্টির আয়োজন করেছিলেন। মেন্ডি ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। টটেনহাম, ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম এবং ক্রিস্টাল প্যালেস ক্লাবের কয়েকজন তারকার বিরুদ্ধে ইতিমধ্যেই বিধিনিষেধ ভাঙার অভিযোগ উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একদল রিপাবলিকান সেনেটর জো বাইডেনের নির্বাচনী বিজয়ের ব্যাপারে আপত্তি তোলার যে পরিকল্পনা করেছেন তাকে স্বাগত জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, যদিও ওই নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ মেলেনি। মিস্টার পেন্স বুধবার সেনেটের এমন একটি অধিবেশনে সভাপতিত্ব করবেন যেখানে ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল প্রত্যয়ন করা হবে। গত নভেম্বরের ওই নির্বাচনে জো বাইডেন বড় ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিজয়ী হন। ফলাফল চ্যালেঞ্জের জন্য 11 জন সেনেটরের এই উদ্যোগ রিপাবলিকান পার্টিতে বিভক্তি সৃষ্টি করেছে, যদিও এতে কোনো কাজ হবে না বলে অনেকেই মত প্রকাশ করেছেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের হাতে 11 জন খনি শ্রমিক নিহত হয়েছে। পুলিশ বলছে মাখ নামের একটি শহরের কাছে কাজে যাবার পথে ওই শ্রমিকদের অপহরণ করে হত্যা করা হয়। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার। একটু আগে খবরে শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে একদল রিপাবলিকান সেনেটর জো বাইডেনের নির্বাচনী বিজয়ের ব্যাপারে আপত্তি তোলার যে পরিকল্পনা করেছেন তাকে স্বাগত জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বুধবার মার্কিন কংগ্রেসের যে অধিবেশনে ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল প্রত্যয়ন করা হবে তার সভাপতিত্ব করবেন মিস্টার পেন্স নিজে। জো বাইডেনকে আটকাতে রিপাবলিকানদের যে সর্বশেষ এই প্রয়াস তা নিয়ে বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্র থেকে এখন সরাসরি আমার সাথে যোগ দিচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ।
ডক্টর রিয়াজ, শুরুতেই যে প্রশ্ন আপনাকে করতে চাই তাহলে যে এই যে 11 জন সেনেটর বলেছেন যে তারা বুধবার কংগ্রেসের অধিবেশনে এই প্রত্যয়ন মানে ইলেকটোরাল কলেজ ভোটের যে ফলাফল তা প্রত্যয়ন করবেন না, তো তার ফলে কি তারা জো বাইডেনের ফলাফল আটকে দিতে পারবেন? সেটার সম্ভাবনা একেবারেই নেই। তার কারণ হচ্ছে তার জন্য যা প্রক্রিয়াগতভাবে যে পদ্ধতিটা আছে সেক্ষেত্রে এই 11 জন যথেষ্ট নয়। এবং শুধু যে 11 জন যথেষ্ট নয় তার জন্য সেনেটেই তাদের আসলে সমর্থন লাগবে হাউসেও, এবং সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাগবে। শুধুমাত্র আপত্তি তোলাই যথেষ্ট নয়, আলোচনা হবে, 2 ঘন্টা ধরে আলোচনা হবে হাউসে এবং সেনেটে, কিন্তু তার পরিণতিতে এই ফল বদলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন তারা এটা করছেন? এটা তারা করছেন দুটো কারণে। তার প্রথম এবং অন্যতম কারণ হচ্ছে দলের আদর্শগত অবস্থান। গত প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে রিপাবলিকান পার্টির ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে ক্রমাগতভাবে দলের দক্ষিণপন্থী আচার আচরণ এবং আদর্শ একভাবে প্রাধান্য পেয়েছে এবং সেটাই প্রধান ধারায় পরিণত হয়েছে। দ্বিতীয় যে কারণে তারা করছেন সেটা হচ্ছে সামনের দিকের নির্বাচন। ইতিমধ্যে মিস্টার ট্রাম্প আসলে যে পরিমাণ সমর্থন সংগ্রহ করেছেন, অর্থাৎ রিপাবলিকান পার্টি বলে নয়, তারই যে সমস্ত সমর্থক আছেন যারা চিন্তা ভাবনার দিক থেকে অধিকতর দক্ষিণপন্থী, আমি এদেরকে উগ্রপন্থী বলে চিহ্নিত করি, তাদের সমর্থন দরকার। এছাড়া তারা জিততে পারবেন না, কেননা তাদের প্রত্যেককেই কোনো না কোনোভাবে, বিশেষ করে হাউসের যারা সদস্য তাদের প্রত্যেককেই আসলে 2 বছর পরে আবার নির্বাচনে যেতে হবে, এবং তারা প্রাইমারি পর্যায়ে দলের অভ্যন্তরীণ নির্বাচনী প্রক্রিয়ায় আসলে তারা যাতে পিছিয়ে না পড়েন এবং ক্ষেত্র বিশেষে বাদ পড়ে না যান, সেটাই তারা নিশ্চিত করতে চাচ্ছেন। তো ডক্টর রিয়াজ, আমরা দেখছিলাম যে 11 জন সেনেটর তারা বলেছেন তারা এই বুধবার ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল প্রত্যয়ন করবেন না, এবং মাইক পেন্স তিনি সেদিন সভাপতিত্ব করবেন, তিনি স্বাগত জানিয়েছেন। তো এখন রিপাবলিকান পার্টির অনেকেই আবার বলছেন যে এটা করা ঠিক হবে না। তো পার্টির ভেতরে তো একটা বড় ধরনের বিভেদ তৈরি হচ্ছে এই বিষয়টা নিয়ে। পার্টির মধ্যে আসলে বিভেদটা অনেক দিনেরই। পার্টির মধ্যে বিভেদটা অনেক দিনের এই অর্থে যে যদিও দলের মধ্যে অর্থাৎ রিপাবলিকান পার্টির মধ্যে দক্ষিণপন্থীদের প্রাধান্য তৈরি হয়েছে, এখনও কিছু কিছু লোকজন আছেন যারা রিপাবলিকান পার্টির অতীত দিনের যে সমস্ত আদর্শ এবং আদর্শিক অবস্থান তার সঙ্গে একমত পোষণ করেন এবং তারা টিকে থাকতে চান। তারা আসলে মনে করেন যে দলের এই দক্ষিণপন্থী উগ্রপন্থীদের কাছ থেকে তারা দলকে রক্ষা করতে পারবেন। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে 10 বছর ধরে আপনাদের হয়তো অনেকেরই খেয়াল আছে যে টি পার্টি বলে একটি ক্ষুদ্র সংগঠন রিপাবলিকান পার্টির মধ্যে 2010 সালে উত্থিত হয়েছিল, তারা শক্তি সংগ্রহ করেছিল। তারা যেভাবে দলকে পরিচালিত করার চেষ্টা করেছেন, ক্রমাগতভাবে তাদের আদর্শটাই আসলে রিপাবলিকান পার্টির মধ্যে প্রাধান্য পেয়েছে। এদের মধ্যে আপনার মনে আছে সারা পেলিনের কথা। গত দুটো নির্বাচনে, এই মিস্টার ট্রাম্পের 2016 সালের আগের দুটো নির্বাচনে রিপাবলিকান পার্টি যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জন ম্যাকেইন এবং মিট রমনি, এরা আসলে মধ্যপন্থী ছিলেন। তাদের এই পরাজয়ের কারণে দলের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে আসলে মধ্যপন্থী প্রার্থী দিয়ে বিজয়ী হওয়া যাবে না, দলের আদর্শ আরও বেশি দক্ষিণপন্থী হওয়া উচিত। এখনও দলের মধ্যে এই সংঘাতটা থেকে গেছে এবং আমার যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে দল আরও বেশি দক্ষিণপন্থী হয়ে যাচ্ছে এবং সেটাই হবে শেষ পর্যন্ত। ডক্টর রিয়াজ, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে বলছিলেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের বরিশালে গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। 6 দিন আগে ওই যুবককে পুলিশ ধরে নিয়ে গেলেও কোথায় নেওয়া হয়েছে সে সম্পর্কে পরিবারকে আর কিছুই জানানো হয়নি। হাসপাতাল থেকে কারা কর্তৃপক্ষের ফোন পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পান স্বজনরা। আজ সকালে ওই যুবকের মৃত্যু হয়েছে, তবে পুলিশ বলছে তাদের হেফাজতে নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের নির্যাতনে সিলেটে এক যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে জনমনে তুমুল ক্ষোভের 2 মাসের মধ্যেই পুলিশের বিরুদ্ধে আবারও এমন একটি অভিযোগ উঠল। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা সাইদুল ইসলাম। রেজাউল করিম রেজা কিছুদিন আগে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে বরিশালের আদালতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। গত মঙ্গলবার রাতে বাড়ির সামনে রাস্তা থেকে তাকে ধরে নিয়ে যায় বরিশালের গোয়েন্দা পুলিশ। এরপর কয়েকদিন কোনো খোঁজখবর না থাকার পর গতকাল কারা কর্তৃপক্ষের ফোন পেয়ে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। আজ ভোরে তার মৃত্যু হয়েছে।
পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু মাসুম বিল্লাহ বলছিলেন, পুলিশের নির্যাতনে গুরুতর রক্তক্ষরণই তার মৃত্যু হয়েছে বলে তারা মনে করেন। তারা নিজেরাই বানোয়াট একটা নাটক করে তাকে এখান থেকে নিয়ে চলে গেছে এবং তাকে যে অফারটা দিয়েছিল যে আমাদের বছর শেষ বা শুরু হচ্ছে, আমাকে যদি 2 জন আসামি ধরে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। অবশ্যই আমি কাকে ধরে দিব, আমার তো এরকম কোনো শত্রু নেই, আমি কাউকে ধরে দিতে পারবো না। ও এটা বলছে, পরে বলছে যে কিভাবে করতে হয় সেটা আমি জানি, তোমাকে আগে নিয়ে নেই তারপর দেখাইতেছি কিভাবে বের করতে হয়। এই কথাটা উনি এখানে প্রকাশ্যই বলছিল। এরপর তো এরপর গাড়ি করে নিয়ে চলে গেছে, নিয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করতে দেয়নি। কোথায় নিয়ে গেছে সেটাও জানেনি, কারা কর্তৃপক্ষ যোগাযোগ করছে, কিন্তু পুলিশ আর ডিবি যারা নিয়ে গেছে তারা আর কত যোগাযোগ করেনি। মানে তাকে যে কারাগারে পাঠানো হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, এগুলো কোনো কিছু আপনাদেরকে জানানো হয়নি? না, কোনো কিছুই নেই, কোনো কিছুই বলেনি এবং এটা জানানো হয়নি। যোগাযোগ করার চেষ্টা করলো, তাকে মানে যোগাযোগ করতে দেয়নি। মারধর অনেক পরিমাণ করছে, কারণ পায়খানার রাস্তা এবং প্রস্রাবের রাস্তা দিয়েও একদম অনবরত ব্লিডিং মানে হচ্ছে, এটা তো মারধর ছাড়া হয়নি। তার এই মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছে এলাকার মানুষজন। তবে পরিবারের এই অভিযোগ মানতে রাজি নয় বরিশালের পুলিশ। তারা বলছেন, এই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকের মামলার অভিযোগ ছিল এবং এবারও মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে তাকে গ্রেপ্তারের কয়েকদিন পরে কারাগারে। তবে কারাগারে আনার সময়ই তার শরীরে ক্ষত ছিল বলে জানিয়েছে কারাগারের কর্তৃপক্ষ। বরিশাল পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলছেন, তারপরও অভিযোগ ওঠায় বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আমরা প্রাথমিক অনুসন্ধান দেখলাম যে পুলিশের হাতে যতটুকু সময় ছিল করে যথারীতি কোর্টে প্রেরণ করা হয়েছে, সেখানেও এই ধরনের কোনো তথ্য নেই যে পুলিশ তাকে নির্যাতন করেছে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সেখানে আমরা জানতে পেরেছি প্রাথমিক ভাবে যে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর, তার এরকম প্রাথমিক ভাবে জানতে পেরে পোস্টমর্টেম অন্য যে অনুসন্ধান প্রক্রিয়া আছে সেটার মাধ্যমে নির্ধারণ হবে। যাদের মারা যায় এরকম স্বজনরা হয়তো অনুমান করে বা নানাভাবে হয়তো অভিযোগগুলো আনে, সেখানেও সেভাবে হয়তো আনতে পারে। সেটাই হয়তো ওইভাবে জেলখানায় ছিল, সেখানে অসুস্থ হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তারপরে যতটুকু আমরা শুনেছি, যেহেতু পরিবারের সদস্যরা কেউ কেউ বলেছে যে এরকম, আমরা সেই বিষয়গুলো অনুসন্ধান করে দেখবো, দেখে আইনানুগ যদি এরকম কোনো ব্যত্যয় থাকে আমরা অবশ্যই নিয়ে থাকি এবং এক্ষেত্রেও নিব। পুলিশের নির্যাতনের মৃত্যুর এই অভিযোগ উঠল এমন দিনে যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্যে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার আর আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য পুলিশের প্রতি তাগিদ দিয়েছেন। কিন্তু পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ কখনোই বাংলাদেশে বন্ধ হয়নি। গত অক্টোবরে সিলেটে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে, যে ঘটনায় পুলিশের কয়েক সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বারবার কেন ওঠে জিজ্ঞেস করেছিলাম মানবাধিকার কর্মী শিপা হাফিজার কাছে। এই ঘটনা সত্যিকার অর্থেই একটা শঙ্কার উদ্রেক করে, কেননা ডিবি পুলিশ কিংবা ডিবি পুলিশের নামে এসেছিল যেহেতু, কাজে এটাই তো আগেও ছিল, একই রকমেরই পুনরাবৃত্তি হচ্ছে যে পুলিশের ড্রেস পরে, ডিবির ড্রেস পরে এসে তুলে নিয়ে যায় নাম করে ডিবি পুলিশ, এবং সে থানায়ও গেছে এবং তাকে এখন হসপিটালে এবং সে অসুস্থ। এটা তো আসলে খুবই একটা আশঙ্কার উদ্রেক করছে। যদিও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়েছে বিনা বিচারে হত্যাকাণ্ড আসলে একটি জঘন্য অপরাধ, তাহলে কেন সেটার পুনরাবৃত্তি হচ্ছে? আমরা মনে করি এটা অবশ্যই খুবই ভালো করে খতিয়ে দেখা উচিত রাষ্ট্রকে এবং এর জন্য জবাবদিহিতা করা উচিত। নির্যাতনের অভিযোগ তদন্ত করে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে বরিশালের মেট্রোপলিটন পুলিশ। আর পরিবারের সদস্যরা বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তারা বিচারের জন্য পরবর্তী পদক্ষেপ নেবেন। সাইদুল ইসলাম। ভারতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার আবিষ্কৃত কোভিড ভ্যাকসিনটি অনুমোদন পাওয়ার পর তোড়জোড় শুরু হয়েছে বাংলাদেশেও। ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে এই টিকা কেনার জন্য বাংলাদেশের সরকার ইতিমধ্যেই টাকা ছাড় করেছে বলে জানা গেছে এবং অগ্রিম মূল্য হিসেবে আজ প্রায় ৬০০ কোটি টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তি অনুযায়ী সেরাম প্রতি মাসে বাংলাদেশকে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডোজ টিকা বেচবে। কোভিড টিকা শুরুর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, কতটা সক্ষমতা বাংলাদেশের রয়েছে এবং সম্ভাব্য কি কি চ্যালেঞ্জ দেশটিকে সামলাতে হতে পারে জানতে কথা বলেছিলাম দেশের শীর্ষ ভাইরোলজিস্ট এবং কোভিড বিষয়ে সরকারি পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সাথে। বাংলাদেশের পলিসিগত দিকে প্রস্তুত। আমরা অ্যাডভাইস করেছি যারা প্রায়োরিটি পিপল অর্থাৎ ডক্টর এবং অন্যান্য হসপিটালের স্টাফ
পেশেন্ট ম্যানেজমেন্ট করছে তাদেরকে আমরা টপ প্রায়োরিটি দিয়েছি। তারপরেই কতগুলো গ্রুপ যেরকম ল এনফোর্সিং অথরিটি, মিডিয়া পার্সোনাল যারা এই পেশেন্ট বা এদেরকে ইন্টারভিউ করে বা তাদেরকে ম্যানেজ করে রাস্তাঘাটে এইসব। তারপরে আমরা বলেছি 60 ইয়ার্স এন্ড অ্যাবভ, 60 থেকে উপরে, এটার প্রায়োরিটি। আপনারা কি ধারণা করছেন মানে কবে নাগাদ শুরু হয়ে কতদিন লাগতে পারে বাংলাদেশে এই পুরো ভ্যাকসিনেশন প্রোগ্রামে? এটা অনুমান করা বেশ কঠিন। ইন্ডিয়া ওরাতে অ্যাপ্রুভ করেছে অ্যাস্ট্রাজেনিকা এবং তাতে আমাদের অথরিটি ভাবছে যে এই মাসের মধ্যেই আমরা ভ্যাকসিনটা পাবো। 5 মিলিয়ন ডোজ প্রত্যেক মাসে। আমাদের পপুলেশন যেরকম সেই হিসাবে খুব কমই আসছে, কিন্তু আমাদের যে ভ্যাকসিনেশন যে কম্পোনেন্ট অফ আওয়ার হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইপিআই, তারা একটু বেশি এফিশিয়েন্ট এবং কোল্ড চেইন মেনটেন করা অ্যাস্ট্রাজেনিকার জন্য আমাদের দেশে সুইটেবল লাগছে। আমরা এরকম ভ্যাকসিন আগেও হ্যান্ডেল করেছি, সেদিক দিয়ে অসুবিধা হবে না। তবে আমাদের এখানে মাঝে মাঝে হয় কি, ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো কিন্তু অনেক সময় ইনঅ্যাডিকুয়েট ম্যানেজমেন্টের আমরা কথা করি। মানুষের এখন একটা ডিমান্ড করছে যে প্রাইভেট সেক্টরে এই ভ্যাকসিন দেওয়ার জন্য। প্রাইভেট সেক্টরে আলাদা হয়তো নিজেরাই ইম্পোর্ট করবে, কিন্তু সেখানে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে। এটা তো হোল পপুলেশন মধ্যে প্রায় হচ্ছে, সুতরাং গভর্নমেন্ট সেক্টরে একাই অ্যাডিকুয়েট মনে হয় নয়। সেজন্য কিছু কিছু যারা খুব রিলায়েবল প্রাইভেট সেক্টর আছে তাদেরকে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে, কিন্তু দে নিড প্রপার সুপারভিশন, স্ট্রিক্ট সুপারভিশন, তা না হলে আমাদের একটু অসুবিধা হতে পারে। আমাদের দেশের অনেক সেই সুপারভিশনটা কে করবে? ধরুন বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা তাতে অনেকটাই প্রাইভেট সেক্টরের হাতে, এমনকি গরিব মানুষজনও এখন মানে প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোতে যান। এখন প্রাইভেট সেক্টরকে যদি দেওয়া হয় তাহলে বহু মানুষ ঝামেলা এড়ানোর জন্য হয়তো সেখানে যে হাজির হবেন। সেই সুপারভিশনটা কে করবে? সেই সুপারভিশনটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের এমনি যে প্রাইভেট সেক্টরে যে হেলথের মানে হেলথ সিস্টেমটা আছে সেটাকে সুপারভাইজ করতে পারে না আমাদের গভর্নমেন্ট মেশিনারি। এখন এটা যদি নতুন একটা কর্মকাণ্ড শুরু হয় সেটা যে কিভাবে করবে, সুপারভিশন যদি না হয় তাহলে এটা ডিপেন্ড করবে তাদের রিলায়েবিলিটির উপর। আমরা যতদূর জানি যে এই সমস্ত উন্নত দেশেও এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা সরকারই নিয়ন্ত্রণ করছে আর কি। আপনাদের পরামর্শ কি হবে সরকারের জন্য? কমিটির থেকে আমরা প্রাইভেট সেক্টরে দেওয়ার কোনো পরামর্শ দেই নাই, কিন্তু আলোচনা উঠছে যে টপ পলিসি মেকাররাও অনেক সময় কথা বলছে যে প্রাইভেট সেক্টরকে কিছু দিতে হবে, কারণ অনেকে গভর্নমেন্ট সেক্টরে এখানে এই ফ্যাসিলিটিস অ্যাভেল করতে ইন্টারেস্টেড হবে না, ভিড় হবে, অনেক লাইন হবে বা এই ধরনের জন্য। প্রফেসর ইসলাম, বাংলাদেশের এখন যে জনসংখ্যা এবং যে ওষুধ মানে টিকাটা আনতে হবে সেটা বাইরে থেকে আনতে হবে, ভারত থেকে আনতে হবে, ভারতের নিজস্ব যে ডিম্যান্ড, সারা পৃথিবীর যে এখন চাহিদা, তাতে করে মানে বাংলাদেশের জন্য এই টিকা কর্মসূচি কতটা বড় টাস্ক হবে, কতটা চ্যালেঞ্জ হবে বলে আপনার মনে হয়? এই পপুলেশনটাই একটা বিরাট প্রবলেম মানে চ্যালেঞ্জ আর কি। এখন আমরা আপনি যে প্রশ্নটা করেছেন একটু উত্তর দেওয়া কিন্তু বেশ কঠিন যে আমরা কতদূর মানে সাকসেসফুল হব আমাদের মিশনে। একটা মানে 1 মাস হয়তো গেল, তারপরে হয়তো খানিকটা আমাদের আইডিয়া হবে যে কি হচ্ছে, কি হওয়া উচিত। কন্টিনিউয়াস সুপারভিশনের মাধ্যমেই এগুলো সব করতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রবলেম শুটিং এবং ইমপ্রুভমেন্ট সবগুলো করতে হবে। এই ধরনের আমার মনে হয় না যে একেবারে স্মুথলি এটা চলবে। অধ্যাপক নজরুল ইসলাম, আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে আজকের ম্যাগাজিন ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। কাজাখস্তানের দুর্গম একটি অঞ্চল, চীন সীমান্তের কাছাকাছি। ইতিহাসের সাক্ষীর আজকের পর্বে যার কথা শুনবেন তিনি কাজাখস্তানের সর্বশেষ যাযাবর পশুপালকদের একজন। রাশিয়ায় বিপ্লবের পর লেনিন যখন ঘোষণা করলেন যে যাযাবর পশুপালকদেরকেও এখন সমবায় খামারে স্থায়ীভাবে থাকতে হবে, তখন 1920-এর দশকে তাকে পিতৃপুরুষের ভূমি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল চীনে। তার নাম ছিল নাজির খান।
নাজিল খানের কাহিনী এখানে বর্ণনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। নাজিল খানের স্মরণে তারা দুদিনের একটি ভোজের আয়োজন করেছিলেন। এই উৎসবে শত শত আত্মীয় স্বজন আর মেহমানকে আপ্যায়নের জন্য তারা একটি ঘোড়া এবং 4টি ভেড়া জবাই করেছিলেন। আসুন আসুন, দয়া করে বসুন। আমার নাম উলান। আমরা আমাদের দাদির জীবন স্মরণ করছি। গত বছর যখন তিনি মারা যান তখন তার বয়স হয়েছিল 100 বছর। নাজিল খানের জন্ম হয়েছিল এখানে, ঠিক এই জায়গাটায়। কিন্তু সোভিয়েতরা যখন ক্ষমতায় আসলো তখন তার পরিবারকে সীমান্ত পেরিয়ে চীনে পালাতে হয়েছিল। এটা 1928 সালের কথা বলছি। ওদের কেন পালাতে হয়েছিল? তখনও পর্যন্ত কোনো রুশ আসলে কাজাখস্তানে আসেনি, কিন্তু গুজব ছড়িয়ে পড়েছিল যে সোভিয়েতরা সবাইকে কুকুরের মাংস খেতে বাধ্য করবে, আমাদেরকে বলবে আমাদের মুসলিম ধর্মবিশ্বাস পরিত্যাগ করতে। তারপর খবর আসলো যে আমাদের সব পশুর পাল ওরা কেড়ে নেবে, কারণ লেনিন সেরকমই নির্দেশ জারি করেছেন। এসব শুনে আমাদের পরিবার তখনই পালানোর সিদ্ধান্ত নিল। নাজিল খান যে রাতে পালিয়ে এসেছিলেন সেই রাতের কথা তিনি কি বর্ণনা করেছিলেন পরবর্তীকালে? নাজিল খান তখন খুবই ছোট। তার বাবা তাকে ঘোড়ার পিঠে সামনে বসিয়ে রওনা দিলেন। তারা তাদের পশুর পাল নিয়ে রাতে নদী পাড়ি দিলেন। নাজিল খানের পরিবার চুপি চুপি রাতে সীমান্ত পাড়ি দিলেন। সীমান্তে তখন রেড আর্মির প্রহরা বসেছে। তাদের চোখ ফাঁকি দিয়ে তারা চীনের পশ্চিম প্রান্তের শিনজিয়াং প্রদেশে ঢুকলেন। উনি আমাকে বলেছিলেন কিভাবে তাদের সবকিছু ফেলে পালিয়ে আসতে হয়েছিল। তাদের অল্প কিছু মূল্যবান সোনা এবং রূপার অলংকার ছিল, তবে তাদের বেশিরভাগ জিনিসপত্র ছিল লোহা এবং তামার, রান্নার হাঁড়িকুড়ি, কার্পেট। তারা এগুলো তাদের শীতকালীন আস্তানায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল। ভেবেছিল একদিন তারা আবার এখানে ফিরে আসবে, যখন তাদের জীবন আর তাদের ধর্মবিশ্বাসের জন্য কোনো হুমকি থাকবে না। সেই সময় কিন্তু একটা চা খাওয়ার সামান্য পাত্র পর্যন্ত তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেসব কাজাক রয়ে গিয়েছিল তাদের সমবায় খামারে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। এটি তাদের জন্য মারাত্মক বিপর্যয় নিয়ে এসেছিল। 1930-এর দশকে ইউক্রেনে যে দুর্ভিক্ষ হয়েছিল সেটির কথা হয়তো অনেকে জানেন, কিন্তু কাজাখস্তানেও যে একই রকম দুর্ভিক্ষ হয়েছিল সেটির কথা খুব কম লোকই শুনেছেন। কারণ এই যাযাবর পশুপালকরা থাকতেন বিস্তীর্ণ চারণভূমিতে, বাস করতেন তাঁবুতে। তারা পেছনে কোনো শূন্য গ্রাম ফেলে যাননি, কোনো বাড়িঘর রেখে যাননি, কোনো নিশানাই আসলে ছিল না। আরেকটা কারণও ছিল, কাজাকরা তখনও লিখতে বা পড়তে জানত না, কাজেই কোনো লিখিত বিবরণও খুবই বিরল। তাদের ইতিহাসের গল্প তারা বলে গেছেন তাদের সন্তানদের কাছে। সেই সন্তানরা একই কাহিনী বর্ণনা করেছেন পরবর্তী প্রজন্মের কাছে। আমাদের সম্প্রদায়ের প্রবীণ লোকদের কাছ থেকে আমি এসব কথা শুনেছি। তারা এই জায়গাটায় থাকতেন। তাদের একজন আমাকে বলেছিলেন যখন এরকম অস্থিরতা আর দুর্ভিক্ষ চলছে তখন তার বাবা তাকে নিয়ে শিকারে বেরিয়েছিলেন। যখন তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালেন যেখান থেকে দেখেছিলেন দূরে এক পাহাড়ের একটা অংশ তুষারে, তখন তিনি বেশ অবাক হয়েছিলেন। গ্রীষ্মকালে কেন তুষার পড়ছে? কিন্তু তার বাবা সেখান থেকে ফিরে আসলেন। তিনি সেই জায়গাটা সব সময় এড়িয়ে যেতেন। পরে যখন তিনি বড় হয়েছিলেন তখন সেই জায়গাটা আমরা দেখতে গিয়েছিলাম। সেখানে আসলে ছিল মানুষের হাড়গোড়, একজনের ওপর আরেকজনের হাড়গোড়ের স্তূপ। রেড আর্মির লোকজন সেখানে গুলি করে লোকজনকে মেরেছিল, তারপর সেসব দেহ সেখানেই ফেলে রেখেছিল। স্ট্যালিন যতদিন বেঁচে ছিল এদের দেহাবশেষও সেখানে এভাবে পড়েছিল, একেবারে সাদা, তুষারের মতো সাদা। সেখানে ছেলে, মেয়ে, বৃদ্ধ, পুরুষ, নারী, পশু সবাইকে গুলি করে মারা হয়েছিল। নাজিল খান এবং তাঁর পরিবার শিনজিয়াংয়ে নতুন করে জীবন শুরু করলেন। সেখানে তারা তাদের পশুর পাল, ঘোড়া, উট এবং ভেড়া নিয়ে যাযাবরের মতোই জীবনযাপন করতেন, যেমনটি তাদের পূর্বপুরুষরা করেছেন শতাব্দীর পর শতাব্দী ধরে। স্থানীয়
উইঘুর এবং মধ্য এশিয়ার অন্যান্য জাতির মানুষের সঙ্গে তারা সহজভাবে মিশে গিয়েছিলেন। 11 বছর বয়সে নাজিল খানের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। 15 বছর বয়সে তার বিয়ে হলো। তিনি তার স্বামীর জন্য রান্না করতেন, দুধ দুইতেন, কাপড় বুনতেন। তাদের 13টি সন্তান হয়েছিল। নাজিল খান ছিলেন বেশ শক্ত সমর্থ, অক্লান্ত পরিশ্রম করতে পারতেন। তবে তাঁর বেশিরভাগ সন্তান মারা গিয়েছিল এক টাইফয়েডের মহামারীতে। শিনজিয়াং ছিল খুবই দরিদ্র এক অঞ্চল। সে সময় সেখানে খুব রোগের প্রকোপ ছিল। তারপর নাজিল খানের বয়স যখন 35, তখন সুযোগ আসলো কাজাখস্তানে ফিরে যাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্ট্যালিন কাজাখস্তানে জনবসতি গড়ে তোলার এক বিরাট প্রকল্প হাতে নিলেন। তিনি এবং চীনের নেতা চেয়ারম্যান মাও সিদ্ধান্ত নিলেন কাজাখদের এবার তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর সময় এসেছে। ওরা বলল, তোমরা ফিরে আসো, আমরা তোমাদের নতুন কাগজপত্র দেব। কেন তোমরা এখান থেকে চলে গিয়েছিলে সে কথা কেউ জানতে চাইবে না। ওরা বলল, তোমরা ফিরে আসো, এখানে কাজ করো, এখানেই তোমাদের সন্তানদের বড় করো। যখন 1920-এর দশকের শেষে কাজাখরা সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিল, তখন তাদের চীনের কিছু সরকারি কাগজপত্র দেয়া হয়েছিল। বলা হলো, যাদের কাছে সেসব কাগজ আছে তারা ফিরে যেতে পারবে, কিন্তু যাদের নেই বা যারা এসব কাগজ ফেলে দিয়েছে তারা ফিরে যেতে পারবে না। চীনে যেসব কাজাখ ছিল তাদের কেউ আসলে এসব কাগজ সংরক্ষণ করেনি। শিনজিয়াংয়ে থেকে যাওয়া এই কাজাখরাই এখন সংবাদ শিরোনাম হয়েছে, কারণ উইঘুর মুসলিমদের মতো তাদেরকেও চীনের রাষ্ট্রীয় বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। তবে নাজিল খান নিরাপদে কাজাখস্তানে ফিরে আসলেন। তখন তিনি মধ্যবয়সী, প্রায় 100 সদস্যের বিরাট এক পরিবারের প্রধান তিনি। প্রতিটি শিশুকে তিনি বলেছিলেন তাঁর জীবন কাহিনী। আমার দাদিমার স্মরণ শক্তি ছিল খুবই ভালো। তিনি ছিলেন খুবই সংস্কৃতিবান। তিনি যে কত কি জানতেন। তিনি ভালো গান গাইতেন, অনেক কবিতা বলতে পারতেন। তার ভাষা ছিল খুবই ভালো। সবকিছুতে তিনি আগ্রহী ছিলেন। পুরো পৃথিবীকে তিনি দেখতেন দু চোখ মেলে। আমরা এখন যেভাবে কথা বলি, আমাদের কথাবার্তা সবকিছুই কিন্তু আমরা আমাদের দাদিমার কাছ থেকে শিখেছি। যখন তিনি কথা বলতেন, মনে হতো তিনি যেন সুতোয় মালা গেঁথে চলেছেন। তার সঙ্গে আমাদের কোনো তুলনাই চলে না। আমার মনে আছে একবার তিনি আমাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন তার বড় ছেলের কাছে। সেই ছেলে থাকতো টালডোকোরগান অঞ্চলে। সেই এলাকাটার নাম ছিল আকসু। এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। আমার বয়স তখন 4 বছর। আমরা বাস ধরলাম। এটা ছিল এক শহর থেকে আরেক শহরে যায় এরকম একটা দূরপাল্লার বাস। পথে সেটি বিভিন্ন জায়গায় থামছিল। তখন দাদিমা আমাকে শাসলিক, কাবাব এরকম নানা খাবার কিনে দিচ্ছিল। সেই প্রথম আমি গাড়িতে চড়েছিলাম। আমার যে কি খুশি লাগছিল বাসে চড়তে পেরে, আমার ছোট দুনিয়া ছেড়ে বাইরে কোথাও যেতে পেরে। সেই স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে। কাজাখস্তানের নাজিল খানের জীবনের স্মৃতিচারণ করছিলেন তাঁর পরিবার। ইতিহাসের সাক্ষী পরিবেশন করলেন মুয়াজ্জেম হোসেন। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার। ভারতে স্থানীয়ভাবে তৈরি একটি কোভিড ভ্যাকসিন অনুমোদন দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেদেশের বিরোধী দল কংগ্রেস। জো বাইডেনের নির্বাচনী ফলাফল কংগ্রেসে আটকে দেওয়ার যে সিদ্ধান্ত কিছু রিপাবলিকান সেনেটর নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আর বাংলাদেশে আবারও পুলিশি নির্যাতনে বন্দী মৃত্যুর অভিযোগ। বরিশালে আটকের 6 দিন পর এক যুবকের মৃত্যু নিয়ে চরম ক্ষোভ। এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।